সুচেতনা, তুমি এক দূর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে। সেখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়ে। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে, হৃদয়ে বিমর্ষ মেঘ নিয়ে দেখেছি মানুষের সার্থকতা হীনবল হয়ে আছে। তবুও তোমারই কাছে সুচেতনা, আজও আমি নবীন নাবিক। অনেক সমুদ্র ঘুরে গিয়েছি, অনেক অন্ধকারের অতলতলে আজও আমি। অনেক নক্ষত্র দেখেছি অগণন, তবুও তোমার কাছে এসেছি আবার। পৃথিবীর এই পথে হেঁটেছি অনেক, দেখেছি অনেক ধ্বংস, দেখেছি অনেক অন্ধকার, তবুও তোমার কাছে এসেছি আবার। মানুষের তরে আজও মানুষের মনে অপূর্ব এক আলো আছে। মানুষের মনে আজও সুচেতনা আছে। অন্ধকারে ডুবে থেকে দেখেছি অনেক। আজকে এই পৃথিবীর মানুষের ভিড়ে তোমারই মতন এক নারী বসে আছে নিরালায়, অনাগত দিনের আশায়। সুচেতনা, তুমি এক দূর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে। আজকের এই বিশেষ সাহিত্য বিশ্লেষণে আমরা জীবনানন্দ দাশের এই কালজয়ী সৃষ্টি নিয়ে একটু গভীরভাবে আলোচনা করতে চাই। মানে শুধু কবিতার সারমর্ম নয়, বরং এই যে 40-এর দশকের রক্তক্ষয়ী ইতিহাস আর আমাদের আজকের প্রতিদিনের বেঁচে থাকার লড়াই, এই দুইয়ের সাথে পংক্তিগুলো কিভাবে মিলে যায় সেটাই আসলে খোঁজার চেষ্টা করব। একদম ঠিক। কারণ এই কবিতাটা আসলেও কিন্তু একটা বিশাল ক্যানভাসের ওপর লেখা। ঠিক শুরুতে যেমন আমার মনে হতো এই যে দারুচিনি বনানীর ফাঁকে যে নির্জনতার কথা বলা হয়েছে, সেটা হয়তো শুধুই একটা শহুরে কোলাহল থেকে প্রকৃতির বুকে পালানোর একটা রোম্যান্টিক চেষ্টা, মানে এক ধরনের এসকেপিজম আর কি। হ্যাঁ, অনেকেই কিন্তু প্রথম পাঠে তাই ভাবেন, কিন্তু ওই যে বললেন পালানোর কথা, ওইটাকে তৎকালীন প্রেক্ষাপটের সাথে মেলারে আসলে অন্য একটা মাত্রা বেরিয়ে আসে। খেয়াল রাখতে হবে, কবিতাটি যখন লেখা হচ্ছে তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। আর বাংলায় তখন মন্বন্তর। একদম, চারদিকে মন্বন্তরের করাল গ্রাস, আর আক্ষরিক অর্থেই রণরক্ত সফলতা আর ধ্বংস। এই চরম অস্থিরতার মাঝে ধরুন দারুচিনি বনানী শব্দবন্ধটি কেবল একটি জায়গার নাম নয়, এর যে ধ্বনিগত মাধুর্য বা একটা ফোনেটিক সফটনেস আছে, সেটা মূলত একটা মনস্তাত্ত্বিক বর্ম তৈরি করে। ও আচ্ছা, মানে একটা প্রোটেক্টিভ শিল্ডের মতো। হ্যাঁ, ঠিক তাই। কবি যেন শব্দের গাঁথনি দিয়ে ওই বোমারু বিমান আর দুর্ভিক্ষের বিপরীতে একটা নিরাপদ আশ্রয় বা সেফ স্পেস নির্মাণ করছেন। ওয়াও, এটা তো দারুণ একটা পয়েন্ট। তাহলে এই যে বলা হচ্ছে পৃথিবীর যুদ্ধ আর রক্তপাতের সফলতা সত্য, তবু শেষ সত্য নয়, এখানে আমার একটু খটকা লাগে। কেন খটকা লাগে? মানে চোখের সামনে যখন এত মৃত্যু আর বিভাজন, তখন এই কথাটা কি একটু বেশি সরল বা অতি আশাবাদী মনে হয় না? কবি কিভাবে এত নিশ্চিত হচ্ছেন যে এটাই শেষ পরিণতি নয়? আসলে কবি এখানে সাময়িক কোনো ঘটনার চেয়ে মানব ইতিহাসের বৃহত্তর কাঠামোর দিকে তাকাচ্ছেন। সাম্রাজ্য ভাঙে, যুদ্ধ শেষ হয়, কিন্তু মানুষের ভেতরে নতুন করে শুরু করার যে একটা জৈবিক আর মানসিক তাড়না থাকে, সেটাই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে। ও, বুঝতে পেরেছি। তার মানে কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে লাইনটিও শুধু কোনো শহরের ভবিষ্যৎ নিয়ে আরবান প্ল্যানিং এর স্বপ্ন নয়। একদম ঠিক ধরেছেন। এটা আক্ষরিক ধ্বংসের বিপরীতে দাঁড়িয়ে অনিবার্য পুনর্জন্মের একটা মেটাফর। কবি বোঝাতে চাইছেন, অন্ধকার যত গভীরই হোক, তার একটা নিজস্ব মেয়াদ আছে, কিন্তু মানুষের শুভবোধ হলো চিরকালীন। এই শুভবোধের কথাতেই কিন্তু সুচেতনা চরিত্রটির প্রসঙ্গ আসে। শেষ দিকে এসে বলা হচ্ছে, তোমারই মতন এক নারী বসে আছে নিরালায়। এখানে কি সত্যি কোনো রক্তমাংসের নারীর কথা বলা হয়েছে? আপনার কি মনে হয়? আমার মনে হয় সুচেতনা বা গুড কনসাসনেস শব্দটিকে কবি ইচ্ছা করেই একজন অপেক্ষারত নারীর রূপ দিয়েছেন, যাতে একটা বিমূর্ত বা ধরুন অ্যাবস্ট্রাক্ট ধারণাকে আমরা মানসিকভাবে স্পর্শ করতে পারি। হ্যাঁ, ঠিক এই রূপকটাই কিন্তু কবিতার মূল মেকানিজম। মানুষের ভেতরের শাশ্বত চেতনাকে যখন একজন নারীর রূপ দেওয়া হয়, তখন সেই বিমূর্ত ধারণাটি হঠাৎ করে খুব ব্যক্তিগত আর অন্তরঙ্গ হয়ে ওঠে। আর এই নারী অনাগত দিনের আশা নিয়ে বসে আছে। ঠিক, এর মানে হলো
আমাদের অবচেতন মনে এমন একটা অংশ সবসময় কাজ করে যা শত বিপর্যয়ের মাঝেও ভবিষ্যতের জন্য একটা পরিচ্ছন্ন পৃথিবীর স্বপ্ন দেখে। আর কবি সেই শুভবোধের কাছেই একজন নবীন নাবিক হয়ে বারবার ফিরে যেতে চান। কারণ এই সুচেতনাই তাকে বেঁচে থাকার রসদ যোগায়, তাই না? একদম। আর আমার তো মনে হয় এখানেই আজকের দুনিয়ায় এই কবিতার আসল প্রাসঙ্গিকতা লুকিয়ে আছে। আমরা হয়তো এখন বিশ্বযুদ্ধের পরীক্ষায় দাঁড়িয়ে নেই, কিন্তু আমাদের প্রতিদিনের জীবনটাও তো কম রূঢ় রৌদ্র নয়। তা তো বটেই। ক্রমাগত তথ্যের চাপ, অর্থনৈতিক লড়াই, চারপাশে নানা বিভাজন। হ্যাঁ, সব মিলিয়ে আমরাও তো বিমর্ষ মেঘ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যেখানে মানুষের সার্থকতা প্রায় হীনবল মনে হয়। আর আমাদের এই আধুনিক ক্লান্তির জন্যই কিন্তু সুচেতনা একটা সার্ভাইভাল ম্যানুয়াল হিসেবে কাজ করে। কবিতাটি বারবার মনে করিয়ে দেয় যে বাইরের পৃথিবীটা যতই রূঢ় হোক না কেন, আমাদের প্রত্যেকের ভেতরেই একটা দূর দ্বীপ আছে। সেই দ্বীপটা আমাদের নিজস্ব শুভবোধ আর আত্ম উপলব্ধির জায়গা, যেখানে ফিরে গিয়ে আমরা আমাদের ক্ষতগুলো সারাতে পারি। ঠিক তাই। অন্ধকারের অতল তলে ডুব দিয়েও কবি কিন্তু মানুষের মনে এক অপূর্ব আলো দেখতে পেয়েছেন। সবশেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রতিদিনের এই ধ্বংস আর অন্ধকারের ভেতর দিয়ে হাঁটার সময় আমরা কি আমাদের ভেতরে সেই নিরালায় বসে থাকা সুচেতনার খোঁজ রাখি, নাকি রূঢ় রৌদ্রে পুড়তে পুড়তে আমরা ভুলেই গেছি যে আমাদের মনেও অপূর্ব এক আলো আছে? খুব সুন্দর একটা ভাবনার জায়গা এটা। হয়তো আজই সময় সেই অনাগত দিনের আশায় বসে থাকা, নিজের ভেতরের সুচেতনাকে নতুন করে আবিষ্কার করার।